তোমাদের এই রিকোয়েস্টে ক্লাস 11-এর সেমিস্টার 2-এর আমি লাস্ট মিনিট সাজেশন বা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওটাকে সাজেশন হিসেবে না ধরে কিছু ইম্পর্টেন্ট জায়গা বা প্রশ্ন যেগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট আর তোমাদের এক্সামেও আসার চান্স অনেক হাই, এইভাবে দেখতে পারো। এরপরে আসি একাদশ শ্রেণীর এই কিছু প্রশ্নগুলো নিয়ে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিছুটা এরকম হবে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমাদের একটা স্যাম্পল কোয়েশ্চেনিয়ার দিয়ে দিয়েছে। ওয়েবসাইটেই এটা আপলোড আছে, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো বা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। এই প্রশ্নগুলো ভালো করে অবশ্যই পড়ে যাবে, কারণ এখানে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও আমি কিছু প্রশ্ন এই ভিডিওতে বলে দেব, সেগুলোও পড়ে যাবে। এই ভিডিওতে আমি ডিসকাস করে দিচ্ছি তোমাদের কীরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। যেহেতু তোমাদের এমসিকিউ আর আসবে না, ব্রড কোয়েশ্চেন আসবে, সেখানে 2 মার্কসের তোমরা 3টে প্রশ্ন পাবে, যেটা বিভাগ ক থেকে আছে, এবং 3 নাম্বারের 3টে প্রশ্ন পাবে, যার মধ্যে প্রচুর দেওয়া আছে বা অপশানস প্রচুর আছে, কিন্তু কোনো কোনো স্কুলে অপশানস নাও দিতে পারে। এরপরে বিভাগ গয়ের, যেখানে 4 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো অ্যাটেন্ড করতে হবে, এবং 6 নম্বরের প্রশ্ন এবং যেটা হাইয়েস্ট মার্কস সেই প্রশ্ন তোমাদের 2টো অ্যাটেন্ড করতে হবে। এখানে যেমন কেস স্টাডি রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে বিভাগ ঘতে, তোমাদের স্কুলে কেস স্টাডি দেওয়ার চান্সেস অনেক কম, কারণ এই কোয়েশ্চেন প্যাটার্নটা রিলিজ হয়েছে বেশ কিছুদিন আগে। তো আমার মনে হয় না কেস ভিত্তিক প্রশ্ন বা কেস স্টাডি রিলেটেড কোয়েশ্চেন তোমাদের স্কুলে দেওয়ার চান্স খুব একটা থাকবে, বাট তাও কিছু প্র্যাকটিস করে যেও। একটা জিনিস মনে রাখবে, কেস স্টাডি যেটা দিচ্ছে সেই কেস স্টাডিটাকে ভালো করে পড়ে প্রশ্নগুলোতে ফোকাস করার চেষ্টা করবে। তোমরা চেষ্টা করবে এই কেস স্টাডিগুলো তো অবশ্যই প্র্যাকটিস করে যাওয়ার। এছাড়াও তোমরা টপিকগুলো যদি ভালো করে পড়ো বিভিন্ন জিনিসের, তাহলেও কেস স্টাডি অ্যাটেন্ড করা কিন্তু খুব একটা কঠিন নয়। এরপরে আসি প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের মানব বিকাশ, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে যে কোনো চ্যাপ্টারের যেটা মেন টপিক, অর্থাৎ বিকাশ, মানব বিকাশে বিকাশের সংজ্ঞাগুলোকে ভালো করে পড়বে, এবং সংজ্ঞার সাথে সাথে পড়বে এটার নেচার বা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে সংজ্ঞা 2টো করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পড়ে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট। মেন সংজ্ঞাগুলোকেই পড়ে গেলে হবে। এছাড়াও তোমরা বাকি যেগুলো সেগুলো পড়তে পারলে তো খুবই ভালো, যেমন বিকাশের মধ্যে পরিণমন পড়বে, বৃদ্ধি পড়বে, এই সমস্ত সংজ্ঞার থেকেও বিকাশ যেটা মেন চ্যাপ্টার তোমাদের, সেই সংজ্ঞাটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপর তোমরা ক্যারেক্টারিস্টিক্স পড়ে যাবে, অর্থাৎ বিকাশের বৈশিষ্ট্য, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। এটা 4 মার্কস বা 3 মার্কসের ক্ষেত্রে দিতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য কী, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আসার চান্স অনেক বেশি। এখানে পরিণমনের, আমি এই চ্যাপ্টারটা পড়ানোর সময়ই বলেছিলাম, পরিণমনের এই প্রথম প্রয়োগ করেন কে, এই নামটা পড়ে যাবে। তার পরিপক্কতার তত্ত্বে বা ম্যাচুরেশন থিওরিতে তিনি প্রথম এই পরিণমন শব্দটা ব্যবহার করেন। কে ব্যবহার করেন? মনোবিদ আর্নল্ড গেসেল, এটা পড়ে যাবে। আর পরিণমনেরই আর্নল্ড গেসেলের সংজ্ঞাটা পড়ে যাবে, ইম্পর্টেন্ট। বিবর্তনের বৈশিষ্ট্য পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। এইটা পড়ার কিছু নেই, এটা তোমরা অলরেডি পড়ে নিয়েছো, বিকাশ, পরিণমন, বিবর্তনের 3টে ডিফারেন্স। এটা দেওয়ার চান্সেস ভীষণ কম, যদিও দেয় তোমরা এটা লিখতে পারবে। বৃদ্ধি বিকাশের যেহেতু তোমরা পড়ছো যে তুলনাটা, তো এক্ষেত্রে বৃদ্ধি, পরিণমন, বিবর্তন, এই তুলনাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট এটা জাস্ট রিডিং মতো পড়ে যাও, যাতে এলে যদি কখনো আসে লিখতে পারো, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখানের মধ্যে ক্রোমোজোম কি পড়বে, জিন কি পড়বে, এগুলো 2 মার্কসের কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, 2 মার্কসের জন্য এগুলো ইম্পর্টেন্ট। ডিএনএটা পড়ে যাবে, ডিএনএর ফুল ফর্ম, এবং এখানে ডিএনএ মেনলি কী জিনিস সেটা পড়ে যাবে। বংশগতির প্রভাবটা পড়ে যাবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে ব্রনফ্রেন্ড ব্রেনারের যে পরিবেশগত প্রাসঙ্গিক দৃষ্টিকোণ মডেলটা আছে, এটাও পড়ে যাবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা দেওয়ার কিন্তু প্রচুর চান্স আছে।
আর এই যে সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু 2 মার্কসের ক্ষেত্রে আসতে পারে, অর্থাৎ দিতে পারে যে ম্যাক্রো সিস্টেম কী, এটা 2 নম্বরের প্রশ্ন, কিংবা পুরো মডেলটাই 6 মার্কস বা 4 মার্কসে দিতে পারে। আর এই ডায়াগ্রামটা অবশ্যই দেবে, এই প্রশ্নটা যদি অ্যাটেন্ড করো বা যদি 2 মার্কসের ওই কোয়েশ্চেনটা লিখে আসো, 2 মার্কসের কোয়েশ্চেনের যদি আনসার এই প্রশ্নটা কিছু দেয় সেখানেও কিন্তু এই ডায়াগ্রামটা করে আসবে। যদি ম্যাক্রো সিস্টেম লিখতে দেয় পুরো ডায়াগ্রামটা এঁকে আসবে। আর আরও একটা ভালো ডায়াগ্রাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পারলে এখান থেকে তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়ছো তারা নামগুলো বাংলায় লিখে এই তলায় যেরকম উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, এরকম এক্সাম্পলগুলো পারলে ইনক্লুড করো। এটা কিন্তু নাম্বার বেশি পেতে তোমাদের হেল্প করবে। তোমাদের যদি এই মডেলটা পড়তে বা বুঝতে অসুবিধা হয়, আমি এই ভিডিওতে এই মডেলটা ডিটেলে ডেসক্রাইব করেছি এবং বুঝিয়েছি, তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। এখানের মধ্যে এগুলো একদমই ইম্পর্টেন্ট নয়, ভারতীয় পরিবেশগত মডেল, এখান থেকে কোনো প্রশ্ন তোমরা পাবে না আশা করা যায়, কারণ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখানের মধ্যে এই যে ব্যক্তির বিকাশ ইজুকাল টু বংশগতি ইন্টু পরিবেশ, এই জিনিসটা একটু দেখে যেও। আর এখানের যে বিভিন্ন স্তরের ব্যাপারে কথা আছে, এই স্তরগুলোর মধ্যে এখানে আর্নেস্ট জোনসের স্তরটা পড়ে যেও, ইম্পর্টেন্ট এটা। এখানের মধ্যে আসক্তি বা অনুরক্তির গুরুত্ব এটা পড়বে, এটা ইম্পর্টেন্ট। এখানে 4 রকমের অনুরক্তি বা আসক্তির কথা বলা হয়েছে, এগুলো জাস্ট একবার রিডিং পড়ে যেও, যাতে কেস স্টাডি রিলেটেড কোনো প্রশ্ন যদি এখান থেকে দেয় তোমরা অ্যাটেন্ড করতে পারো, জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে যেও। এখানে পেঁয়াজের তত্ত্বটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়ে যেও। এই যে 4টে স্তর আছে, সেন্সারি মোটর পর্যায়, প্রাক কর্মক্ষম পর্যায়, মূর্ত কর্মক্ষম পর্যায়, আনুষ্ঠানিক কর্মক্ষম পর্যায়, এগুলো ভীষণ ভালোভাবে পড়ে যেও। এখানে জ্ঞানমূলক সংগঠন কি, তিনি প্রথমেই জ্ঞানমূলক সংগঠনের কথা বলেছে, যে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তারা বেশ কিছু জ্ঞান পরিবেশ থেকে পায়, যেখান থেকে তাদের অনেক এই জ্ঞানমূলক সংগঠন তৈরি হয় বা একটা কনসেপ্ট তৈরি হয়, এটাকেই স্কিমা বলে বা জ্ঞানমূলক সংগঠন বলে। এই জিনিসটা পড়ে যেও, ভীষণ ইম্পর্টেন্ট। এখানের মধ্যে বেশ কিছু সাবস্টেজেস আছে, সেগুলোকে পড়বে, রিডিং পড়ে নেবে, একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো ইম্পর্টেন্ট। এখানে প্রি অপারেশনাল স্টেজে কি হয়, তার মধ্যে সিম্বলিক প্লে মানে কি বলতে চেয়েছে। এখানে অ্যানিমিস্টিক থিঙ্কিং বা চিন্তায় সর্বপ্রাণবাদ, যেটা আমি এই ভিডিওতে বুঝিয়েছি, এটাকে পড়ে যেও, একবার এই ভিডিওটাও দেখে নিতে পারো যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়। দল গঠনের বয়স কাকে বলে, বাল্যকালকে বলা হয় এবং কেন বলা হয়, ইম্পর্টেন্ট এটা পড়বে, এটা কোয়েশ্চেন আসতে পারে। এরপরে আসি সব থেকে প্রশ্ন যেখান থেকে আসার চান্স আছে এই চ্যাপ্টারে, বয়ঃসন্ধিকাল। কেন বয়ঃসন্ধিকালকে স্টর্ম অ্যান্ড স্ট্রেসের পিরিয়ড বা কেন বলা হয় যে এটি সব থেকে ঝড়ঝঞ্ঝার কাল, এই বিষয়টাকে পড়ে যাবে। এই যে বয়ঃসন্ধিকালকে অনেকে ভয়ঙ্কর বয়স বলেছে, এই জায়গাগুলোকে ভীষণ ভালোভাবে পড়ে যাবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এই যে পীড়ন ও কষ্টের কাল, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এই চ্যাপ্টারের, এটা দেওয়ার চান্স অনেক বেশি, এটাকে পড়ে যাবে। পারলে তোমরা পুরনো বইটা ফলো করতে পারো, এই বইটাতে খুব একটা ডেসক্রাইব এটা করা নেই, আছে অনেক কিছু ডেসক্রাইব করা আছে পয়েন্ট বাই পয়েন্ট, বাট পুরনো বইটাও তোমরা এই শুধুমাত্র প্রশ্নটার জন্য ফলো করতে পারো। এখান থেকে প্রাপ্তবয়স্ক বা বার্ধক্য এই জায়গাগুলো থেকে খুব একটা প্রশ্ন আসবে না, তাই এগুলো তোমরা স্কিপও করতে পারো, কিন্তু বয়ঃসন্ধিকালটাকে ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পাবে তোমরা কমন। এরপরে আসি চ্যাপ্টার 2 বা ইউনিট 7, যেটা তোমাদের চ্যাপ্টারের নাম, সেটা হলো লার্নিং বা শিখন। এখান থেকেও বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো আসতে পারে, যেমন ফার্স্ট আমি যেটা বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের 2টো করে সংজ্ঞা অ্যাটলিস্ট পড়ে রাখবে, তো এখানে ক্রো অ্যান্ড ক্রো সংজ্ঞাটা পড়ে রাখতে পারো, পিটার সি ব্রাউনের সংজ্ঞা পড়তে পারো, ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলোকে পড়ে রাখবে যে শিখনের সংজ্ঞা কি, ডেফিনেশন অফ লার্নিং। আর এখান থেকে আসতে পারে নেচার, ভীষণ ইম্পর্টেন্ট, শিখনের প্রকৃতি, এটা কিন্তু 3 মার্কস 4 মার্কস এগুলোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা দিতে পারে। এরপরে এখানে থিওরি অফ কন্ডিশনিংয়ের মধ্যে প্রথম ইম্পর্টেন্ট হলো অনুবর্তন, প্রাচীন অনুবর্তন, যেটা প্যাভলভের থিওরি, প্যাভলভের এক্সপেরিমেন্টটাকে ভালো করে পড়বে এবং এই থিওরিটার মূল বক্তব্যটা কি সেটাকে ভালো করে পড়বে।
আর অনুবর্তনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাচীন অনুবর্তন আর একটা হলো সক্রিয় অনুবর্তন। প্রাচীন অনুবর্তন এই প্যাভলভের থিওরিটা, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং যেটা স্কিনারের থিওরি, বিএফ স্কিনারের থিওরি। তো এই দুটো কন্ডিশনিং বা দুটো অনুবর্তন ভালো করে পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো থিওরি লার্নিংয়ে। এখানে প্যাভলভের এক্সপেরিমেন্টটা তো বললামই পড়বে, শুধুমাত্র এক্সপেরিমেন্টও দিতে পারে বা তোমাদের থিওরিটা পুরো লিখতে দিলে সেখানে থিওরিটা ডেসক্রাইব করবে, এক্সপেরিমেন্টটা লিখে আসবে ওই থিওরিটার আন্ডারে। আর এই বক্সটা করে আসবে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট বক্সটা। এখানে অনাবর্তিত উদ্দীপক বলতে কি বুঝিয়েছে, নিরপেক্ষ উদ্দীপক বলতে কি বুঝিয়েছে, অনুবর্তিত উদ্দীপক কি, এগুলোকে ভালো করে লিখে আসবে। এখানে বেশ কয়েকটা নীতি আছে অনুবর্তনের, যেটাও আবারও ইম্পর্টেন্ট। এটা 2 মার্কসের আলাদা আলাদা করে আসতে পারে, যে স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বলতে কি বোঝায়। তো এই প্রত্যেকটা নীতি ভীষণ ইম্পর্টেন্ট। একটা হলো অ্যাকুইজিশন বা অর্জন, এক্সটিংশন বা অপানুবর্তন, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বা স্পন্টেনিয়াস রিকভারি, উদ্দীপকের সাধারণীকরণ বা স্টিমিউলাস জেনারেলাইজেশন, আর উদ্দীপকের পৃথকীকরণ বা স্টিমিউলাস ডিসক্রিমিনেশন। এই প্রত্যেকটা 5টা নীতি ভীষণ ইম্পর্টেন্ট, 2 মার্কসের আলাদা আলাদা করেও আসতে পারে। তার মধ্যে এক্সটিংশনটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হলো অপানুবর্তন, আর এটাও ভীষণ ইম্পর্টেন্ট, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। এগুলোকে ভালো করে পড়বে। এডুকেশনাল ইমপ্লিকেশনটা একবার জাস্ট রিডিং পড়ে রাখবে। এটা যদি কোয়েশ্চেনে কখনো দেয়, এটা তোমরা নিজেরা বানিয়েও লিখতে পারবে। তো সেক্ষেত্রে এই পয়েন্টগুলোকে কিন্তু ভালো করে পড়ে মনে রাখতে হবে। বাকি এই ভিতরের ম্যাটেরিয়ালগুলো, এগুলো তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারো। এটা বইয়ের ল্যাঙ্গুয়েজে যে লিখতে হবে এর কোনো মানে নেই, বাট পয়েন্ট করে করে লিখে আসবে, তাহলে কিন্তু মার্কস বেশি পাবে। এখানে এবার সক্রিয় অনুবর্তন বা স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিংয়ের থিওরিটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে এই তত্ত্বের মূল বক্তব্যটা পড়বে। আর এখানে উদ্দীপক ধর্মীয় অনুবর্তন আর প্রতিক্রিয়া ধর্মীয় অনুবর্তন, অর্থাৎ এস টাইপ কন্ডিশনিং আর আর টাইপ কন্ডিশনিং, এই দুটো কন্ডিশনিংও কিন্তু পড়ে রাখবে। এখানে স্কিনারের এক্সপেরিমেন্টটা পড়বে, এক্সপেরিমেন্ট প্রত্যেকটারই পড়বে, জাস্ট এটা 2-3 বার রিডিং পড়লেই তোমরা লিখে ফেলতে পারবে। এক্সপেরিমেন্টগুলো খুব একটা শক্ত নয় যে মনে রাখা যাবে না, তো এগুলোকে ভালো করে রিডিং পড়ে মনে রাখবে। এখানে এই নীতিগুলো পড়ে নেবে, নীতিগুলো ইম্পর্টেন্ট আছে, তবে ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের নীতিগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো এক্সটিংশন, স্পন্টেনিয়াস রিকভারি, এই নীতিগুলো অনেকটা সেম, তো তোমরা এটা একবার পড়লেই দুটোর ক্ষেত্রে লিখে ফেলতে পারবে। বাকি এখানে প্রতিক্রিয়ার সাধারণীকরণ, এটাও আগে পড়ে থাকবে প্যাভলভের থিওরিতে। বাকি অভ্যাস গঠন আর ধারাবাহিক শৃঙ্খল গঠন, এই জায়গাগুলো ভালো করে পড়বে। এখানে রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ক সত্তা বলতে কি বুঝিয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, 2 মার্কসের বা 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এখানে টাইপস অফ রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ক সত্তার যে প্রকারভেদটা আছে, ধনাত্মক আর ঋণাত্মক প্রকারভেদ, ইম্পর্টেন্ট। এটা পড়ে রাখবে যে এটা ডিফারেন্সটা কি, ধনাত্মক শক্তিদায়ক সত্তা বলতে কি বোঝায় আর ঋণাত্মক শক্তিদায়ক সত্তা বলতে কি বোঝায়। আর যদি কোনো স্কুল চায় একটু ট্রিকি কোয়েশ্চেন করতে, তারা কিন্তু এই প্রশ্নটা দিতে পারে, ঋণাত্মক শক্তিদায়ক সত্তা বা শাস্তি, এই দুটির মধ্যে ডিফারেন্স কোথায়, তফাৎ কি। এখানে স্কেডিউল অফ রিইনফোর্সমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো এটার দরকার নেই খুব একটা পড়ার, জাস্ট তোমরা রিডিং পড়ে রাখতে পারো। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট রিডিং পড়ে রাখলে এটাই হবে। এডুকেশনাল ইমপ্লিকেশনটা আবারও বলছি, এটা জাস্ট এখানে রিড আউট করে নিও, একবার রিডিং পড়ে নিও, তো এটা তারপরে তোমরা লিখতে পারবে নিজে থেকেই। এখানে প্রাচীন অনুবর্তন আর সক্রিয় অনুবর্তনের মধ্যে ডিফারেন্সটা পড়বে, ইম্পর্টেন্ট এটা। অবজারভেশনাল লার্নিং কে দিয়েছে, অ্যালবার্ট ব্যান্ডিউরা, এবং তার দেওয়া যে এক্সপেরিমেন্টটা করেছিলেন তিনি, বোবোডল এক্সপেরিমেন্ট, সেটাকে পড়বে ভালো করে। অবজারভেশন লার্নিংয়ের মূল বক্তব্য, তার মধ্যে মডেলিং কি, মডেলের প্রকারভেদ বিভিন্ন, এই মডেলিং কিটা পড়বে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে ব্যান্ডিউরা যে এক্সপেরিমেন্টটা করেছিল বোবোডলের ওপর, সেই এক্সপেরিমেন্টটা পড়বে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখানে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে, সেটাকে একবার রিডিং পড়ে নিও, তাহলে এটা বুঝতে পারবে। আর একটা জিনিস, প্রত্যেকটা থিওরি ক্রিটিসিজমগুলোকে ভালো করে পড়বে, অর্থাৎ তত্ত্বের সমালোচনা, এই সমালোচনাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা থিওরির ক্ষেত্রে। যদি থিওরিটা পুরোটা লিখতে দেয়, সমালোচনা লাস্টে 2 বা 3টে পয়েন্ট লিখে আসবে,
আবারও বলছি, এডুকেশনাল ইমপ্লিকেশনটা জাস্ট রিডিং পড়ে নিও, এটা লিখতে পারবে। 3টের এডুকেশনাল ইমপ্লিকেশন যখন পড়বে তখনই বুঝতে পারবে যে প্রায় সেম। তো তোমরা একটা বা দুটোর এডুকেশনাল ইমপ্লিকেশন বা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ এটা যদি পড়ে রাখতে পারো একটা বা দুটো, তাহলে তোমরা লিখে দিতে পারবে যে কোনো প্রশ্নের উত্তরে। এখানে জ্ঞানমূলক শিখনের মধ্যে তোমাদের ইনসাইট লার্নিং আছে, যেটা কুর্ট কাফকা, উলফগ্যাং কোহলার, ম্যাক্স ওয়ার্দিমারের মধ্যে দেওয়া, যিনি উলফগ্যাং কোহলার মেনলি এক্সপেরিমেন্টটা করেছিলেন সিম্প্যাঞ্জির ওপর। তো এখানে সুলতান বলে যে সিম্প্যাঞ্জির ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল, এই জিনিসটা তোমরা পড়ে রাখবে। এক্সপেরিমেন্টটাকে জাস্ট পড়ে রাখবে, কারণ কেস স্টাডি যদি দেয় বা যদি তোমাদের একটু ট্রিকি কোয়েশ্চেন করে, শুধু এই ছবিটা দিয়ে দিতে পারে যে এটা কোন এক্সপেরিমেন্টকে বোঝাচ্ছে। তো সেখানে তোমরা আনসারটা লিখতে হবে অন্তর্দৃষ্টিমূলক শিখন পদ্ধতি। তো এটা কোহলার করেছিলেন এক্সপেরিমেন্টটা, এটা লিখতে হবে। এখানে সুপ্ত শিখন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। টোলম্যানের এক্সপেরিমেন্ট, এটা আগে ছিল না, এই সেমিস্টারে তোমাদের অ্যাড করা হয়েছে। তো এই নতুন সিলেবাসে যেহেতু এটা দিয়েছে, এবারে কিন্তু এটা আসার চান্স হাই আছে, তো এটাকে পড়ে যেও। এখানে মৌখিক শিখন কী জিনিস সেটাকে জাস্ট রিডিং পড়ে যেও একবার, তাহলেই হবে। ক্রমিক শিখন কী, মুক্ত পুনরুদ্রেক কী, এগুলো জাস্ট একবার রিডিং পড়ে নিও, খুব একটা ইম্পর্টেন্ট নয়, এগুলো দরকার নেই, ইম্পর্টেন্ট নয়। এখানে ট্রান্সফার অফ লার্নিং বা শিখনের স্থানান্তরের মধ্যে ধনাত্মক স্থানান্তর, ঋণাত্মক স্থানান্তর আর শূন্য স্থানান্তর, এই 3টে কনসেপ্টকে পড়ে যাবে, জাস্ট এইটুকু। লার্নিং ডিসেবিলিটির মধ্যে এখানে তোমরা ফিচার পড়ে যাবে, বৈশিষ্ট্য যেটা শিখন অক্ষমতার, আর শিখন অক্ষমতার কারণ, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন শিখন অক্ষমতার মধ্যে ডিসলেক্সিয়া, এটা কি জিনিস, প্রত্যেকটা যে লার্নিং ডিসেবিলিটি আছে তার নামগুলোকে অবশ্যই পড়বে। আর এগুলো মেনলি যে সিমটমসগুলো আছে, লক্ষণ যেগুলো আছে, সেগুলো তোমরা পড়ে যাবে। সিমটমস মনে রাখবে, সবকটা যদি মনে না রাখতে পারো অ্যাটলিস্ট 6টা থেকে 7টা লিখে আসার চেষ্টা করবে। ম্যানেজমেন্টগুলো অলমোস্ট প্রত্যেকটার সেম, আর যদি তোমরা অসুবিধাগুলো জেনে থাকো এই সমস্ত ডিসঅর্ডারের, তাহলে ম্যানেজমেন্ট তোমরা একবার জাস্ট রিডিং পড়ে সেটা লিখে আসতে পারবে। তো ম্যানেজমেন্টগুলো রিডিং পড়ে নিও, তাহলেই সেটা লিখতে পারবে। এখানে প্রত্যেকটা লক্ষণগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়ায় কী হয়, রিডিং পড়তে অসুবিধা হয়, কোনো নতুন ওয়ার্ড বা শব্দ চিনতে বুঝতে অসুবিধা হয়, পুরনো ওয়ার্ডকেই মনে রাখতে পারে না, উচ্চারণ করতে পারে না, পিকে কিউর মতো দেখে, অর্থাৎ যেগুলো এই রকম টাইপের ওয়ার্ডগুলোকে, লেখাগুলোকে দেখে, বি কখনো এরকম লেখে উল্টো। তো এইটা হচ্ছে ডিসলেক্সিয়ার প্রবলেম। ডিসগ্রাফিয়াতে কি হয়, হ্যান্ডরাইটিং এতটাই খারাপ হয় যে সেটা বুঝতে পারা যায় না। আর এটা কেন হয়, কারণ তাদের মাসল মেমোরিটা স্ট্রং হয় না, তাদের আঙুলে ওই পেন্সিল গ্রিপিং এই জিনিসটা ঠিকঠাক নয়, সেই কারণে তাদের এই হ্যান্ডরাইটিংয়ে এত প্রবলেম হয়। হাতের লেখা কিছুটা ডিসগ্রাফিয়ার এরকম হয়, তো সেক্ষেত্রে হাতের লেখা সে নিজেও মাঝে মাঝে বুঝতে পারে না, এটা তার প্রবলেম। এই ডিসগ্রাফিয়াতে এই প্রবলেমটা হয়। ডিসপ্র্যাক্সিয়াতে মেনলি মোটর স্কিলে প্রবলেম, তারা কাঁটা চামচের পরিবর্তে হাতে খেতে পছন্দ করে, ঠিক আছে। কাঁটা চামচ কেন, কারণ ফাইন মোটর স্কিলে প্রবলেম। ফাইন মোটর কাকে বলে, এই যে আমরা ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো করি আঙুলের মাধ্যমে, এটা আমাদের ফাইন মোটর স্কিলগুলোর কারণে আমরা করতে পারি। তো ডিসপ্র্যাক্সিয়াতে এটাই হয় যে এরা এরকম কাজগুলোকে করতে পারে না, যেখানে লাফানো ঝাঁপানো কাজ আছে সেখানে করতে পারে না। এদের মেনলি মুভমেন্টে প্রবলেম হয়, পশ্চার রিলেটেড। তো এখানে তারা কথা বলতেও তাদের জড়তা দেখা যায়, কারণ আমরা যখন কথা বলি আমাদের জিভটাকে নাড়াতে হয়, মুখটাকে নাড়াতে হয়, তো এদের এই মুভমেন্ট রিলেটেড প্রবলেম হয়, সেটার কারণে এরা কথাটাও জড়িয়ে বলে, ঠিকঠাক বলতে পারে না, যতটা ইশারা ইঙ্গিতে বোঝাতে পারে ততটা জাস্ট বুঝিয়ে দেয়। এখানে ডিসক্যালকুলিয়া আছে, যেটা বেসিক্যালি আমাদের ম্যাথ রিলেটেড, ক্যালকুলেশনে প্রবলেম, অঙ্কতে ভয় বা অঙ্ক করতে গেলে সিলি মিস্টেক করা, নাম্বারের সাথে গণ্ডগোল, নাম্বার না চিনতে পারে, এগুলো ডিসক্যালকুলিয়াতে প্রবলেম হয়। এরপরে আমরা দেখব স্মৃতি যে চ্যাপ্টার, সেখানে স্মৃতির আবারও বলছি সংজ্ঞাটা পড়বে অবশ্যই, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য মাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের। এবং এখানের মধ্যে যেটা পড়বে, সংরক্ষণ কাকে বলে, পুনরুদ্রেক কাকে বলে, এগুলো জাস্ট পড়ে যাবে একবার। এনগ্রাম কি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। পুনরুদ্রেক কাকে বলে, সংরক্ষণ কি জিনিস বা কিভাবে হয়, এই কাকে বলে, এই জিনিসগুলো পড়ে যাবে। এখানে অ্যাটকিনসন শিফরিনের মডেল ভীষণ ইম্পর্টেন্ট, এটা আসবেই,
যদি স্মৃতি থেকে কোনো কিছু থিওরি দেয় তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাটকিনসন শিফরিনের মডেল, এটা অবশ্যই পড়বে। এখানের মধ্যে মিলারের যে জাদু সংখ্যা সেটা কি, 7+-2 অর্থাৎ 7+-2 অর্থাৎ 5 থেকে 9টা আমাদের ক্যাপাসিটি থাকে শর্ট টার্ম মেমোরিতে কোনো একটা ইনফরমেশন ধরে রাখার। 5 থেকে 9টা আইটেম আমরা একই সময় শর্ট টার্ম মেমোরিতে ধরে রাখতে পারি। এটা ম্যাজিক্যাল মিলারের ম্যাজিক্যাল নাম্বার বা জাদু সংখ্যা। তো এখানে শর্ট টার্ম মেমোরির যে সময়টা সেটাকে মনে রাখবে যে আমরা কত সময় শর্ট টার্ম মেমোরি ধরে রাখতে পারি। এখানে 30 সেকেন্ড আছে, বাট এক্স্যাক্ট টাইম হচ্ছে 18 to 30 সেকেন্ড। এটা শর্ট টার্ম মেমোরির ক্যাপাসিটি। লং টার্ম মেমোরির মধ্যে বিস্তারিত অনুশীলন কি সেটাকে পড়বে। এরপরে এখানে ফিচারগুলো পড়বে প্রত্যেকটা, স্বল্পস্থায়ী স্মৃতির বৈশিষ্ট্য আর দীর্ঘস্থায়ী স্মৃতির বৈশিষ্ট্য। এখানে এগুলোর ডিফারেন্সটা পড়বে, স্বল্পস্থায়ী স্মৃতি আর দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য। এবার এখানে কিছু দীর্ঘস্থায়ী স্মৃতির টাইপ দেওয়া আছে, যেমন ফার্স্ট হলো এপিসোডিক মেমোরি বা প্রাসঙ্গিক ঘটনা স্মৃতি, এটাকে পড়বে। সিম্যান্টিক মেমোরি কি, এটাকে পড়বে। সিম্যান্টিক মেমোরি দেওয়ার চান্স অনেক বেশি, শব্দার্থিক স্মৃতি পড়বে এটাকে ভালো করে। প্রসিডিউরাল মেমোরি বা প্রক্রিয়াগত স্মৃতি কি, অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, আত্মজীবনীমূলক স্মৃতি কি, চকিত ঝলক স্মৃতি কি, ইম্পর্টেন্ট। ফটোগ্রাফিক মেমোরি, ইডিয়েক মেমোরি, আই উইটনেস মেমোরি, এগুলো জাস্ট রিডিং পড়বে। লেভেলস অফ প্রসেসিং পড়ে যাবে, ক্রেক অ্যান্ড লোখার্টের থিওরি, ইম্পর্টেন্ট। এখানে 3টে লেভেল হয় লেভেলস অফ প্রসেসিংয়ের মধ্যে, তো এই লেভেলগুলো কি কি সেটাকে পড়ে যাবে ভালো করে। এগুলো আবার ইম্পর্টেন্ট নয়। ফরগেটিংয়ের মধ্যে এখানে অবশ্যই ফরগেটিংয়ের যে ফরগেটিং কাকে বলে সেটাকে পড়ে যাবে, বা কনসেপ্ট অফ ফরগেটিং যেটা ধারণা যেটা আমাদের বিস্মৃতির সেটাকে ভালো করে পড়ে যাবে। এখানে নেচার অফ ফরগেটিংয়ের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট এখান থেকে জিনিসপত্র আসবে না, তবেই হারম্যান এবিংহসের নামটা পড়ে যাবে, যিনি প্রথম ফরগেটিং কার্ভ এর কথা বলেছেন। এবং এখানে সিভিসি মেথড তোমরা যেটা প্র্যাকটিক্যালে করেছো, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট দিয়ে যে 3টে ননসেন্স সিলেবেল বানিয়েছো, তোমরা অনেকগুলো ননসেন্স সিলেবেল বানিয়েছো, তো সেটা প্রথম হারম্যান এবিংহস দিয়েছে, এই জিনিসটা পড়ে যাবে। এটা তোমাদের প্র্যাকটিক্যালের প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ভাইবা ধরবে মুখে। এখানে বিস্মৃতির এই সংজ্ঞাগুলোকে পড়ে যাবে, ইম্পর্টেন্ট। টাইপস অফ ফরগেটিংয়ের মধ্যে অবশ্যই একটা হলো ন্যাচারাল ফরগেটিং আর একটা হলো মরবিড ফরগেটিং বা অসুস্থ বা অস্বাভাবিক বিস্মৃতি। তো এগুলোকে জাস্ট একবার রিডিং পড়ে যাবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। কজেস অফ ফরগেটিংটা আবারও পড়বে, এটা ইম্পর্টেন্ট। মানে বিস্মৃতির কিছু থিওরি আছে, তার মধ্যে স্মৃতিছাপ ক্ষীণতা তত্ত্ব বা অব্যবহারের তত্ত্ব, এটাকে পড়বে ভালো করে। ক্রিটিসিজমগুলো পড়বে, আবারও বলছি। প্রতিবন্ধকতার তত্ত্ব পড়বে, ইম্পর্টেন্ট। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট হলো এই দুটো জিনিস, পশ্চাদমুখী প্রতিবন্ধকতা কি বা পশ্চাদমুখী বাঁধ বা যেটাকে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন বলে, আর প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন বা যেটাকে বলা হয় সম্মুখবর্তী বাঁধ। তো এই জিনিসটাকে আমি ছোট্ট করে একবার বলে দিই। রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন হচ্ছে যখন আমার নতুন কোনো পড়া বা নতুন আমি কোনো একটা জিনিস শিখেছি সেটা আমার পুরনো শেখাটাকে ভুলিয়ে দিচ্ছে বা পুরনো মেমোরিটাকে হ্যাম্পার করছে, এটাকে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন বা পশ্চাদমুখী বাঁধ বলে। এই অ্যারোটা দিয়ে মনে রাখবে, এখানে রেট্রো বা পশ্চাদমুখী এই কথাটার মানে কি, পিছন দিকে, তো অ্যারোটা পিছন দিকে যাচ্ছে, অর্থাৎ নতুন আমি যেটা শিখলাম সেটা আমার পুরনোটাকে ইন্টারফেয়ার করছে, পুরনোটাকে ভুলিয়ে দিচ্ছে। ঠিক তেমনভাবে সম্মুখমুখী বাঁধটা কি, আমি যেটা আগে পড়েছি পুরনো আমি কোনো পড়া সেটা আমার নতুন একটা যেটা আমি শিখছি সেটাকে আর মনে করতে দিচ্ছে না। এটা যদি আরও একটু সময় থাকতো আমার হাতে তাহলে আমি আরও ডিটেলে বোঝাতাম, বাট যেহেতু সময় খুবই কম, এটা যতটা শর্টে বোঝানো যায় সেটা আমি বোঝাচ্ছি। এবং এটাকে খুব ভালো করে এই অ্যারোটা দিয়ে মনে রাখতে পারবে। প্রোঅ্যাক্টিভ ইনহিবিশনে কী হচ্ছে তাহলে, পুরনো যেটা আমি শিখেছি, আমি আগে যে পড়াটা শিখেছি সেটা আমায় নতুনটা আর পড়তে দিচ্ছে না, নতুনটা আর মনে রাখতে দিচ্ছে না, অর্থাৎ এটা পুরনো পড়াটা নতুন মেমোরির ওপর বা নতুন পড়াটার সাথে ইন্টারফেয়ার করছে, ভুলিয়ে দিচ্ছে আমাকে, প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। রেট্রোঅ্যাক্টিভটা কি, যেটা আমি নতুন শিখছি, এখন যেটা শিখছি সেটা আমার পুরনো পড়াটাকে ভুলিয়ে দিচ্ছে, আমি পুরনো পড়াগুলো ভুলে যাচ্ছি কারণ আমি নতুন একটা জিনিস পড়ছি, তো এটা হলো রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। এখানে স্মৃতির উন্নতির জন্য ব্যবহার কিছু কৌশল আছে, এটাকে পড়বে, এটা জাস্ট একবার রিডিং পড়ে নেবে, এটাকে খুব ভালোভাবে মনে রাখতে পারবে তাহলেই। SQ4R মেথডটা পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট।
আর এখানে চাঙ্কিং বলে একটা মেথড আছে, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটাকে পড়বে। এই যে চাঙ্কিং পদ্ধতি ভীষণ ইম্পর্টেন্ট। মেথড অফ লোকি পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। লোকি মানে হলো লোকেশন ওয়াইজ মেমোরি, লোকি পদ্ধতি। এখানে এবার আসি প্রক্ষোভ বা ইমোশনে। ইমোশনের আবারও বলছি সংজ্ঞাগুলোকে পড়বে, ইম্পর্টেন্ট। সংজ্ঞা ছাড়াও এখানে যে এই তিনটে যে উপাদান আছে, মূল উপাদান প্রক্ষোভের বা ইমোশনের, সেটাকে পড়বে। ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই পড়বে, প্রত্যেকটা জিনিসেরই ক্যারেক্টারিস্টিক্স পড়বে, আবেগেরও পড়বে। টাইপস অফ ইমোশনের মধ্যে এগুলো জাস্ট একবার রিডিং পড়ে নিলেই হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবে 2 মার্কসের দিতে পারে যে ভয় কী, তো লিখবে যে এটা একটা ইমোশন, তো এখানে কি কি হয় এই জিনিসগুলো লিখবে। ভয়ের কারণে আমাদের যে ইমব্যালেন্স হয়, হরমোনাল সেক্রেশনের যে ইমব্যালেন্স হয়, সেই জিনিসগুলোকে লিখবে। আর এখানে রাগ কি এটা দিতে পারে, ইম্পর্টেন্ট। আবেগের যে শারীরবৃত্তীয় ভিত্তিটা আছে সেটাকে পড়বে। এই যে দেখো এখানে কিছু কেস স্টাডির মতো কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো একবার রিডিং পড়ে যাও। এখানে জেমস ল্যাঙ্গের থিওরিটা পড়ে যাবে, ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোকে অবশ্যই এঁকে আসবে, ড্র করে আসবে। এই যে জেমস ল্যাঙ্গের থিওরি যদি দেয়, শুধু এই ব্যাপারটাকে এঁকে আসবে, থিওরিটাকে ডিসক্রাইব করে আসবে, আর এটাকে ভালো করে লিখে আসবে খাতায়। জেমস ল্যাঙ্গের থিওরিটা যদি বুঝতে অসুবিধা হয়, আমি এখানে খুব ছোট্ট করে বুঝিয়েছি এই ভিডিওটাতে, এটা একবার দেখে নিও। ক্যানন বার্ডের থিওরিটাও পড়ে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা থিওরির আবারও বলছি ক্রিটিসিজম পড়ে যেও। ক্যানন বার্ডের থিওরিটাও আমি এই ভিডিওতে বুঝিয়েছি, আমি এই ভিডিওরই নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ছোট্ট করে বোঝানো আছে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এই ভিডিওটা দেখে নিও। আর এখানে আবারও এই জিনিসটা দিয়ে আসবে, এই ডায়াগ্রামটা ভীষণ ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আঁকতে হবে না, জাস্ট ওপরের লেখাগুলোকে লিখে আসবে অ্যারো দিয়ে দিয়ে। ক্রিটিসিজম পড়বে, এটাও ইম্পর্টেন্ট। শ্যাক্টার সিঙ্গারের থিওরি, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে তোমাদের স্কুলে যদি একটু কঠিন প্রশ্ন করতে চায়, সচরাচর যেটা করবে না, কারণ তোমরা প্রথম ব্যাচ পরীক্ষা দিচ্ছ, তো এই শ্যাক্টার সিঙ্গারটা তোমরা স্কিপ করতে পারো। তবে এটার কনসেপ্টটা কিন্তু মনে রেখে যেও, যে শ্যাক্টার সিঙ্গারের থিওরির কনসেপ্টটা কী, এটা কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট। বাকি পুরো থিওরিটা হুবহু নাও লিখতে দিতে পারে। এখানে কালচার বেসিস ইমোশনের দরকার নেই পড়ার খুব একটা। এখানে কিভাবে আমরা ম্যানেজ করব আমাদের নেগেটিভ ইমোশনগুলোকে, সেটা ইম্পর্টেন্ট, এগুলো পড়ে যেও। আর এখানে পজিটিভ ইমোশন বা ইতিবাচক আবেগগুলোকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি, এটাও পড়ে যাও, ইম্পর্টেন্ট। এখানে প্রেষণার মধ্যে ইম্পর্টেন্ট, আবারও বলবো সংজ্ঞাগুলো পড়ে যাবে, ইম্পর্টেন্ট। এখানে যে প্রেষণার চক্রটা আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা দেওয়ার অনেক বেশি চান্স আছে। তো এই চক্রটা যদি দেওয়া হয়, যদি দেয় কখন, এটা 4 মার্কস বা 6 মার্কসেরও দিতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এই যে ডায়াগ্রামটা, এটাকে এঁকে আসবে। এখানে ফোর্সেস বিহাইন্ড মোটিভেশন বা যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে তার মধ্যে চাহিদাটা পড়ে যেও, ড্রাইভটা কী পড়ে যেও, ইম্পর্টেন্ট। ইনসেন্টিভ বা প্ররোচক কী আর প্রবৃত্তি কী, এই দুটোকে জাস্ট রিডিং পড়ে যেও, বাট এই তাড়না আর চাহিদা এই দুটোকে ভালো করে পড়ে যেও। এখানে বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল মোটিভেশনের মধ্যে যে কেন আমাদের খিদে পায়, ক্ষুধার কারণ কী, এগুলোর যে সায়েন্টিফিক যে ব্যাখ্যাগুলো, এই যে হাইপোথ্যালামাসের ক্রিয়া, এগুলোকে একটু পড়ে যেও ভালো করে। তৃষ্ণা কেন আমাদের পায়, তৃষ্ণার কারণ কী, এগুলোকে ভালো করে পড়ে যেও। সোশ্যাল মোটিভস কী, এর মধ্যে অর্জন প্রেষণা কী এবং শক্তি প্রেষণা কী, এগুলোকে ভালো করে পড়ে যেও। শক্তি প্রেষণা যদি কোনো ব্যক্তির থাকে তাহলে তার আচরণ কেমন হয়, আগ্রাসন কী, এগুলোকে পড়ে যাও। আগ্রাসন 2 প্রকারের, হিংস্র আর যান্ত্রিক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আগ্রাসন কয় প্রকার দিতে পারে, আগ্রাসন কী এবং এর প্রকারভেদ এরমভাবে দিতে পারে, তো এটাকে ভালো করে পড়ে যেও। আরও নানা রকম প্রকারভেদ আছে, যেমন প্রত্যক্ষ আর পরোক্ষ, নিষ্ক্রিয় আর সক্রিয়, মৌখিক আর শারীরিক। তো তোমরা যদি প্রশ্নটা দেয় যে আগ্রাসন কী আর এর প্রকারভেদ লেখো, তো আগ্রাসন কী প্রথমে লিখলে, তারপরে 2টো মেইন টাইপ, একটা হিংস্র আর একটা যান্ত্রিক, এটাকে ডেসক্রাইব করার পর লিখতে পারো। এছাড়াও আরও নানাভাবে আগ্রাসনকে প্রকাশিত করা যায় বা ডিফারেন্সিয়েট করা যায়, যেমন এই তারপর 3টে যে প্রকারভেদ সেটা তোমরা লিখে দেবে। এরপর অ্যাফিলিয়েশন মোটিভেশন, এটা জাস্ট রিডিং পড়ে যাও, খুব একটা ইম্পর্টেন্ট নয়।
এরপরে সাইকোলজিক্যাল বা পার্সোনাল কিছু মোটিভস আছে, সেগুলোকে পড়ে যাও, জাস্ট এইটুকু, কৌতূহল আর অনুসন্ধান কী। ম্যাশলার থিওরি ভীষণ ইম্পর্টেন্ট, এটা সেই ফার্স্ট সেমিস্টার থেকে পড়েছো, আমি আমার চ্যানেলে পড়িয়েছি এখানে। তো এই জায়গাটা ভালো করে পড়ে যাও, প্রত্যেকটা নিডকে ভালো করে পড়ে যাও। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো আত্ম উপলব্ধির চাহিদা। এটা একটা সিঙ্গেল প্রশ্নও আসতে পারে যে আত্ম উপলব্ধির চাহিদা কী, এবং একটা ব্যক্তির যার আত্ম উপলব্ধির চাহিদা অবধি যে পৌঁছাতে পেরেছে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে, এই প্রত্যেকটা বৈশিষ্ট্যকে রিডিং পড়ে যেও। যদি লিখতে দেয় তাহলে অ্যাটলিস্ট 6-7টা লিখে এসো। এটার সমালোচনা পড়বে, সমালোচনা প্রত্যেকটা থিওরিরই ইম্পর্ট্যান্ট। এখানে বহিরাগত আর অভ্যন্তরীণ প্রেরণা কাকে বলা হয় এই জিনিসটাকে একবার পড়ে নেবে। অভ্যন্তরীণ প্রেরণা কি, যেটা আমাদের ভিতর থেকে আসে, যেটা আমরা কোনো বাইরের রিওয়ার্ডের জন্য করি না, যে আমাকে এটা পেতে হবে তার জন্য করি না, আমাদের ভিতরে স্যাটিসফ্যাকশন থেকে আমরা যখন মোটিভেটেড হচ্ছি, সেটা আমার অভ্যন্তরীণ প্রেরণা। বহিরাগত প্রেরণা কি, যখন আমরা কোনো একটা পাবো, কোনো একটা জিনিস রিওয়ার্ড পাবো, সেটার কারণে আমরা মোটিভেটেড থাকছি এবং কাজ করছি, এটাকে বলা হচ্ছে বহিরাগত প্রেরণা। এবং এই যে নির্ধারকগুলো আছে অভ্যন্তরীণ প্রেরণা যখন আমাদের হয়, তার বেশ কিছু নির্ধারক আছে, সেগুলোকে ভালো করে পড়বে। এগুলো তোমাদের ছিল বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধুমাত্র এগুলোই পড়বে এরকম নয়, তবে এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ে যাবে, এগুলো থেকে তোমরা কমন পাবে। আর এছাড়াও বাকি যে টপিকগুলো পড়ে থাকছে সেগুলো জাস্ট একবার রিডিং পড়ে যেও। আমি আশা করছি তোমাদের প্রত্যেকের এক্সাম ভীষণ ভালো হবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। এই ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।